হরে কৃষ্ণা। হরে সকলকে কৃষ্ণ। স্বাগতম জানাচ্ছি পরতত্ত্ব ভার্চুয়াল স্টুডিওতে। তো আমরা আগেও বলেছিলাম বরাবরের মতোই যে পরতত্ত্ব মানে হচ্ছে এই জগতের বস্তু নয়, আধ্যাত্মিক জগতের পর মানে এই জগতের পরে, এই জগতের ঊর্ধ্বে চিন্ময় বস্তু নিয়ে আমরা আলোচনা করে থাকি। চিন্ময় জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, পরাবিদ্যা নিয়ে চর্চা করি। এটার মানেই হচ্ছে পরতত্ত্ব। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব। চৈতন্যাৎ কৃষ্ণম জগতি পরতত্ত্বম পরমিহ, পরতত্ত্ব। কিন্তু যেহেতু আমরা এই জগতে আছি এবং এই জড়তত্ত্বের মধ্যে ফেসে গেছি, আমরা বদ্ধ হয়ে গেছি এবং জড়দেহের মধ্যে বদ্ধ হয়ে গেছি, তাই এই জড়দেহে আমরা যেহেতু আছি, জড়দেহের সুরক্ষা বিধান করাও এটা আমাদের কর্তব্য। এই দেহটা গুরুদেবের কাছে আমরা আত্মসমর্পণ করেছি বা করা উচিত। তো সেই জন্য গুরুদেবের সেবা করার জন্য, কৃষ্ণের সেবা করার জন্য এই দেহটাকে আমরা উপযোগ করছি। তো কিভাবে দেহের সুস্থতা বজায় রাখা যায়, যেন আমরা সুস্থ সবল এবং সতেজ ভাবে ভগবানের সেবা করতে পারি, সেজন্য আমরা বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে চর্চা করছি, আয়ুর্বেদ নিয়ে চর্চা করছি, যা বৈদিক শাস্ত্র ভগবানের কাছ থেকে এসছে, আয়ুর্বেদ। তো আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডক্টর কৃষ্ণেন্দু সিনহা রয়, বা যার আধ্যাত্মিক নাম শ্রীপাদ কৃষ্ণভূষণ প্রভু। তো আমরা আগেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আয়ুর্বেদ অনুযায়ী স্বাস্থ্য কেমন হওয়া উচিত, বা আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, দৈনন্দিন দিনচর্যা কেমন হওয়া উচিত, কোন সময়ে কোন ঋতুতে কি করা উচিত, সেগুলো চর্চা করেছি। আজকে সরাসরি আমরা রোগ নিয়ে চর্চা করি, কারণ অনেক ভক্ত আমাদেরকে কমেন্ট করেছেন বা পার্সোনালিও বলেছেন যে কিছু কিছু রোগ নিয়ে চর্চা করলে ভালো হয়, যেগুলি যারা অনেকে দীর্ঘদিন ধরে ভুগছেন ক্রনিক ডিজিজের মতো করে। তো সেগুলি, তার মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে বাত রোগ, বা যাকে আর্থ্রাইটিস বলা হয়। বিভিন্ন ধরনের বাত আছে। তো আজকে আমরা ডক্টর কৃষ্ণেন্দু সিনহা রয় প্রভু, তার কাছ থেকে এই বাত রোগ সম্বন্ধে শুনবো। বাত রোগের লক্ষণগুলি কি কি, বাত রোগ কেন হয়, কারণ মূল থেকে কারণটা কি হয়, এবং কিভাবে বাত রোগ হলে আমরা কি করতে পারি, আর বাথরুম হওয়ার আগে থেকে আমরা কি 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 সাবধানতা অবলম্বন করতে পারি, বা কি কি আমরা নিয়ম অনুসরণ করলে এই বাত রোগ হবে না। বাত রোগের প্রতিরোধ এবং প্রতিষেধ দুটোই। তো কৃষ্ণেন্দু সিনহা প্রভু, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমরা। হরে কেমন আছেন? কৃষ্ণ। আপনি কেমন আছেন? ভালো তো থাকতেই হবে, ভালো থাকার চেষ্টা করি গুরু গোবিন্দের কৃপায়। আপনাদের কৃপায় চলে যাচ্ছে। আচ্ছা। তো আজকে যে বিষয়ে আপনি উত্থাপন করলেন, আমরা বোধহয় আমাদের শ্রোতাদের কাছ থেকেও অনেক অনুরোধ আসছিল যে হ্যাঁ, স্পেসিফিক অবশ্যই। মানে রোগ নিয়ে কিছু আলোচনা হোক। অনেক থিওরি হয়েছে, তো এবার একটু রোগ বিষয়ক আলোচনা হোক, এটা আপনিও বারবার বলছিলেন। সময়ের অভাবে আমরা হয়তো একটু দেরি হলো। তো বাত রোগের যে মানে রোগের নাম থেকেই আমরা একটা জিনিস বুঝতে পারছি যে বায়ু, আমরা যে তিনটে ত্রিদোষ তত্ত্ব যেটা আমরা আলোচনা করেছি বিভিন্ন ভিডিওয়ে, ত্রিদোষ তত্ত্বের মধ্যে বায়ু পিত্ত কফ এই তিনটি দোষের নিয়েই আমাদের শরীর। তার মধ্যে বায়ু হচ্ছে প্রথম রোগ। বাত রোগে দেখা যায় যে বায়ু প্রকোপিত হয়। বায়ু প্রকোপিত হয় মানে তার যে স্বাভাবিক অবস্থা থেকে বৃদ্ধি প্রাপ্ত হয়। এইগুলোর জন্য বিভিন্ন কারণ আছে। তার আগে আমরা জানবো যে বায়ু কাজটা কি। বায়ু, আপনি জানতে চাইলেন যে বাত রোগটা কেন হয় বা কিভাবে হচ্ছে, শরীরের হ্যাঁ। মধ্যে কি কি লক্ষণ তার। তো প্রথমে জানতে হবে যে বায়ু, এই যে দোষ, এই বায়ুর কাজটা কি। যখন বায়ু স্বাভাবিক অবস্থায় থাকে, যখন স্বাভাবিক কর্ম করে, তখন বায়ুর মাধ্যমে আমরা বিভিন্ন কাজে উৎসাহ, উদ্দীপনা, চেষ্টা, হ্যাঁ, এইগুলো আমাদের মধ্যে লক্ষ্য করা যায় যখন বায়ু তার স্বাভাবিক অবস্থায় থাকে। তার ফলে আমাদের চলাফেরা সবকিছু স্বাভাবিকভাবে হতে থাকে। বায়ুর কাজ এগুলো, যে কোনো কাজে আমরা প্রচুর এনার্জি অনুভব করি, উৎসাহ, উদ্দীপনা আমাদের মধ্যে লক্ষ্য করা যায়।
কিন্তু বিভিন্ন রকমের খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার মাধ্যমে যখন আমরা সেগুলো আলোচনায় আসবো, কোন কোন অভ্যাসের দ্বারা বা জীবনযাত্রা কিরকম হওয়ার ফলে বা কিরকম আহারের ফলে বায়ু প্রকোপিত হয়। তো বায়ু যখন তার বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, বায়ু যখন তার স্বাভাবিক অবস্থায় থাকে না, তখন কি হয়, এই যে যে গুণগুলো, বায়ুর যে কাজগুলো আমরা বললাম, উৎসাহ, উদ্দীপনা, উদ্যোগ, শ্বাস প্রশ্বাস, বিভিন্ন রকমের চেষ্টা, কায়িক, মানসিক, বাচিক চেষ্টা, তো এইগুলো তখন বিঘ্নিত হয়। বিভিন্ন মল মূত্রাদির যে বেগ, সেই বেগগুলো ধারণ করাও একটা কারণ। বায়ু বৃদ্ধিপ্রাপ্ত হয় বিভিন্ন আহারের দ্বারা, রুক্ষ, শীতল, লঘু, হ্যাঁ, এই ধরনের খুব অল্প পরিমিত আহার, অতি মৈথুন বা অধিক পরিমাণে রাত্রি জাগরণ, এই সমস্ত বিভিন্ন কারণে, বা অতিরিক্ত পথ পর্যটন। এখন একটা ব্যাপার এসে গেছে আমাদেরকে, পেশাগত কারণে বা বিভিন্ন কারণে প্রচুর ট্রাভেল করতে হয়। আপনাকেই তো, আমি তো মানে খুব অল্প সময়ে আমি শুনি আপনি মায়াপুরে আছেন। তো এখন আমাদের প্রচুর ট্রাভেল করতে হয়, অত্যধিক যে পথ পর্যটন, এটা শাস্ত্রে একদম এই ভাষাটাই বলে দেওয়া আছে। হ্যাঁ, এইগুলো কিন্তু কারণ। মলমূত্রাদির বেগ ধারণ করা, হ্যাঁ, বিভিন্ন কারণে আমরা হয়তো সেই সময় পাচ্ছি না সেই বেগগুলো নির্গমন করার, আমাদেরকে ধরে রাখতে হচ্ছে মলমূত্রাদির বেগ, সেইগুলো ধারণ দীর্ঘ সময় ধরে করা। বা খাদ্যাভ্যাস যেগুলো আমরা বলছি, যে অতিরিক্ত রাজসিক তামসিক যে আহার, তার ফলে দেখা যায় যে আমাদের অপক্ষ অন্নরস শরীরের মধ্যে প্রচুর সঞ্চিত হয়, যেটাকে আম বলা হয়। তো এই আমরস যখন মানে বেরোতে পারে না, মার্গ রোধ হয়, সেই বেরোবার পথ রোধ হয়, রুদ্ধ হয়ে তখন যখন শরীরে জমে যায়, তখন দেখা যায় বায়ু অতিরিক্ত পরিমাণে প্রকোপিত হয় এবং বিভিন্ন সন্ধি, যে জয়েন্ট স্পেস গুলো, সেখানে সেগুলো জমে বিভিন্ন স্থানে প্রচন্ড ব্যথা বেদনার সৃষ্টি হয়। তো আমরা বাত রোগ মানেই একটা স্বাভাবিক মানুষের, আমাদের সকলের ধারণা আছে যে হ্যাঁ, পেশেন্ট বা যারা বাত রোগে আক্রান্ত তারা কি নিয়ে আছে। আমরা সবাই জানি যে ব্যথা বেদনাটাই হচ্ছে তার প্রধানতম সিমটম, প্রধান রোগ। তো কেন ব্যথাটা হয় তার একটা সংক্ষেপে আমরা কারণটা বিভিন্ন অভ্যাস এবং খাদ্যাভ্যাস এবং অন্যান্য জীবনযাত্রার অনুযায়ী দেখা যায় শরীরে বাত বা বায়ু প্রকোপিত হয়ে বিভিন্ন সন্ধিগুলোতে, জয়েন্ট গুলোতে জমে ব্যথা বেদনার সৃষ্টি হয়। এটা একটা মানে ইটোপ্যাথোজেনেসিস বলা যায়, যে হ্যাঁ, রোগটার সৃষ্টি হচ্ছে এইভাবে। হ্যাঁ, এইভাবে সিমটম নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। আচ্ছা, তো সেই সিমটম, কয়েকটা সিমটম যদি বলেন আপনি আমাদেরকে, কি কি সিমটম হতে পারে? দেখুন, প্রধান সিমটম হচ্ছে, আমাদের প্রথমে জানতে হবে যে বায়ু কোন কোন স্থানে, বায়ুর অবস্থান, হ্যাঁ, বায়ুর অবস্থানগুলো কোন কোন স্থানে। বায়ু শাস্ত্রে বলছে যে বায়ুর 6টি অবস্থান কাল: পক্কাশয়, কোটি, কোটিদেশ, উরুদেশ, কর্ণ, অস্থি এবং অতি ত্বক। মানে কোমর, কোমর। হ্যাঁ, হ্যাঁ। তো এই এই জায়গাগুলোতে বায়ু অবস্থান করে, তার মধ্যে একটু একটু প্রধানত। একটু 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 সাধারণ বাংলায় যদি বলেন আমাদের। আচ্ছা, না, আমরা আমরা বলছি মানে হচ্ছে বায়ুর প্রধান অবস্থান পক্কাশয়, মানে হচ্ছে যেখানে পাক হচ্ছে আমাদের অন্ত্রে বা আমাদের পাকস্থলীতে। ঠিক আছে, পাকস্থলী, পাকস্থলীতে, প্রকাশনা মানে পাকস্থলী, আচ্ছা। পাকস্থলীর মধ্যে। হ্যাঁ। উরু তো জানেন, হ্যাঁ, কটিদেশ মানে কোমর বা ওই ওই ইয়েটা। হ্যাঁ, কর্ণ, কান, অস্থি কানে। আমাদের হাড়ের হাড়ের বিভিন্ন অস্থিগুলোতে, এবং ত্বকের মধ্যে। এই স্থানগুলোর মধ্যে প্রধান যে অবস্থিতি বায়ুর, সেটা হচ্ছে পক্কাশয়। তো প্রথম যে ইয়েটা, মানে বায়ুর মানে মেন সিমটম যেটা, লক্ষণ যেটা আমি বললাম, যে ব্যথা বেদনা, যখন অলরেডি বিভিন্ন অস্থি সমূহে বা অস্থি সন্ধিগুলোতে, হ্যাঁ, প্রকৃত বায়ুটা সঞ্চিত হচ্ছে।
এছাড়া বক্রাশয় যেহেতু বায়ুর প্রধানতম স্থান, বায়ু মানে আমাদের যে অন্ন রস যেটা আমরা গ্রহণ করছি, খাদ্য যেটা আমরা গ্রহণ করছি, সেটা যদি আমাদের প্রপার ডাইজেশন না হয়, সঠিকভাবে পাক না হয়, তাহলে অপকর অন্নরসকে আয়ুর্বেদের ভাষায় বলা হয় আম। আম সৃষ্টি হয় এবং সেই আম এই বিভিন্ন জয়েন্ট স্পেস গুলোতে জমতে থাকে। তার ফলেও মানে পেশেন্ট বিভিন্ন সন্ধিতে শোথ বলা হয়, যেটা সোয়েলিং বা ফোলা, শোথ নিয়ে আসে বা ফোলা নিয়ে আসে আমাদের কাছে, যন্ত্রণা, ব্যথা, বেদনা এগুলো নিয়ে উপস্থিত হয়। ঠিক আছে। তো বায়ুর যে গুণগুলো আমাদের আমরা লক্ষ্য করি, রুক্ষ, লঘু, শীতল, খর। খর মানে হচ্ছে যেটা মৃদু নয়, অমৃদু, সূক্ষ্ম এবং চঞ্চল। তো এগুলো হচ্ছে বায়ুর গুণ। তো যখন বায়ু অপরিণামকামী কর্ম, শাস্ত্রে যেটা এই ভাষাতেই উল্লেখ করা আছে, যেগুলো বোঝার ক্ষেত্রে হয়তো সাধারণ মানুষের একটু অসুবিধা হতে পারে। অপরিণামকর্মী কর্ম মানে অতিরিক্ত পরিমাণে, যে আমরা বললাম পর্যটন, এক স্থানে গিয়ে না করে এক স্থান থেকে অন্য স্থানে গমন, অতিরিক্ত পরিমাণে রাত্রি জাগরণ, এবং তারপরে হচ্ছে বিভিন্ন যে গুরুপাক, আবার রজতম গুণের যেগুলো সহজ পাচ্য নয় এই ধরনের খাবার। হ্যাঁ, যে অতিরিক্ত তেল, ঝাল, মশলাদার খাবার, হ্যাঁ, তো এইগুলো দেখা যায় বায়ুকে প্রভাবিত করে। যেমন অতিরিক্ত ঝাল যারা খায়, ঝাল খাওয়ার যাদের অভ্যেস আছে, অনেকে দেখা যায় যে তার ডায়াবেটিস আছে, সুগার আছে, তো সে প্রত্যেক দিন গাদা গাদা তেতো খাচ্ছে। এইগুলো এইগুলো কিন্তু বায়ুকে বৃদ্ধি করে। মানে তেতো তাহলে আমরা গাদা গাদা জানি খেতে নেই? না, প্রত্যেক দিন মানে আমার সুগার আছে বলে আমি এক গাদা তেতো খাবো, সেটা কিন্তু অন্য রোগের সৃষ্টি করবে। বায়ুকে প্রকোপিত করে মানে বাত রোগের সৃষ্টির একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। আমরা শাস্ত্রে বলা আছে যে যে 6টা রসের কথা বলা আছে, মধুর, অম্ল, লবণ, কটু, তিক্ত, কষায়, তার মধ্যে মধুর, অম্ল, লবণ হচ্ছে বায়ুকে শমন করে, মানে বায়ুকে একটা তার স্বাভাবিক অবস্থায় রাখতে সাহায্য করে, বা বায়ু যদি বেড়ে গিয়ে থাকে সেটাকে স্বাভাবিক অবস্থায় আনার ক্ষেত্রে আমাদের সাহায্য করে। আর বায়ুকে আমাদের শরীরে প্রকোপিত করা বা বেড়ে যেতে, মানে বেড়ে যায় কোন কোন রসগুলোর মাধ্যমে? কটুতিক্ত কষায়। তো এই কটুতিক্ত কষায় রসযুক্ত যে ইয়েগুলো, যেমন অতিরিক্ত ঝাল, অতিরিক্ত তেল মশলাদার খাবার, প্রচন্ড তেতো তিক্ত, এই জিনিসগুলো কিন্তু আমাদের বায়ুকে প্রকোপিত করে। আর সেই প্রকোপিত বায়ু বিভিন্ন সন্ধিস্থলে যখন জমতে থাকে বা ইয়ে হয়, তখন রোগীরা আমাদের কাছে ব্যথা বেদনা নিয়ে সাধারণত আসে, প্রচন্ড ব্যথা বেদনা মানে অনুভব করে তখন। তো আমরা যে মানে প্রথমে যে বললাম, এই ব্যথা হ্যাঁ, বেদনাগুলো কি হঠাৎ হঠাৎ হয় নাকি একদম চলতেই থাকে? না, চলতে থাকে মানে যখন আমরা না বুঝে আহার বিহার করি, হ্যাঁ, যখন আমরা বুঝতে পারি না যে আমাদের রাত্রি জাগরণটা আমাদের শরীরের মধ্যে বায়ুটাকে মানে এই বায়ু গুণটাকে বাড়াচ্ছে, তখন কি হয়, রাত্রি যখন চলতে থাকে, যখন আমাদের কাছে অ্যাডভাইস নিতে আসেন পেশেন্টরা, তখন আমরা বলে দিই যে দেখুন, বাত রোগের সিমটম হচ্ছে এইগুলো, বায়ুর যে গুণগুলো সেই গুণগুলো আপনি মানে আপনার অভ্যাসের দ্বারা সেইগুলো আপনি বিপরীত কার্যগুলো করছেন, ঠিক আছে, সেই কার্যগুলো আপনার করলে চলবে না। যেমন অতিরিক্ত রাত্রি জাগরণ, অতিরিক্ত মৈথুন, হ্যাঁ, তারপরে খুব অল্প পরিমাণে আহ অন্ন গ্রহণ করা, মানে খাদ্য গ্রহণ করা, হ্যাঁ, যেগুলো রুক্ষ, শীতল, লঘু এই ধরনের খাবারগুলো গ্রহণ করা, শুকনো শুকনো খাবার, এগুলো গ্রহণ করা, তখন আমরা উপদেশ দিই যে না, আপনি স্নিগ্ধ একটু ঘৃত পান করার কথা বলি, বা তৈল মর্দনের কথা বলি, এক্সটার্নালি তেল মালিশের কথা, বিভিন্ন আয়ুর্বেদিক তৈল আছে যেগুলো বাত নাশক, হ্যাঁ, বাতগ্ন তেল বলা হয়, সেই বাতগ্ন তেল ব্যবহারের কথা বলি। তো
তো বিভিন্ন রকম এই ধরনের তেলের দ্বারা আমরা উপচার করি এক্সটার্নালি, এবং ইন্টারনালি ঘৃত পান বা স্নিগ্ধ দ্রব্য পান, মাখন বা ঘি বা তৈল ইয়ে, সে অল্প পরিমিত ইয়ে দিয়ে আমরা রান্না করে, ঘি কেন আমরা ঘি পান করার কথাও মানুষকে মানে বলি, যে শরীরে রুক্ষতা বেড়ে গেছে, আপনি স্নিগ্ধতা আনার জন্য একটু ঘৃত পান করাই। অনেক সময় দেখা যায়, যেমন আমি দেখি আমার ক্ষেত্রেই, যদি কখনো কখনো রাতের বেলা দেখা গেল কি কোনো কারণে দেরি হয়ে গেছে বা অন্য একটা কিছু ছিল, রাতে ঘুম হয়নি, পরদিন সকালে উঠলাম ঘুম থেকে, বা ঘুম হয়নি, রাতে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়েছি, পরদিন শরীরটা একদম একটু ব্যথা করছে, মানে একটু, ওইটাই কি বাতের ব্যথা? তো সেটা আবার দেখা গেল আবার ঘুমিয়ে গেলে আবার একটু ঘুমিয়ে গেলাম, আবার এটা চলে গেল। ক্লান্তিটা যেই দূর হয়, এই যে আমরা অতিরিক্ত রাত্রি জাগরণের কথা বললাম তো, হ্যাঁ, অতিরিক্ত রাত্রি জাগরণের পরের দিনে আপনি যেটা নিজে ফিল করেছেন, যে দেখুন অঙ্গমর্দ বলা হয়, হ্যাঁ, যেন ম্যাচ ম্যাচ করছে গাটা, হ্যাঁ, শরীরের বিভিন্ন জয়েন্টে যেন একটা আড়ষ্টতা লক্ষ্য করা যাচ্ছে, ব্যথা অনুভব করছি। অবশ্যই সেটা মানে বাতরোগ মানেই যে, দেখুন একটা মডার্ন কনসেপ্ট যেটা আমাদের আছে, ডাক্তারবাবুরা অস্টিও আর্থ্রাইটিস বলছে, বিভিন্ন রকম আর্থ্রাইটিস আছে, সেইটার সঙ্গে আমাদের আমাদের যে আয়ুর্বেদের যে রোগের সৃষ্টির কারণ যেটা বলা আছে, বা নিদান যেগুলো বলা আছে, যে যে কারণে রোগগুলো হচ্ছে, এটা অনেকটাই ডিফারেন্ট মডার্ন কনসেপ্টের থেকে। আমরা মডার্ন কনসেপ্টের কথা আলোচনা করব একটুখানি শেষের দিকে, কারণ সেটা বললে আরো মানুষের পক্ষে সুবিধা হবে নিয়ে বোঝার। কিন্তু এখন যে আয়ুর্বেদ নিয়ে আমরা আলোচনা করছি, বাত রোগ মানে যখনই বায়ু আমাদের শরীরে প্রকোপিত হচ্ছে, আপনি যেটা বললেন রাত্রি জাগরণের ফলে বায়ু প্রকোপিত হচ্ছে, পরের দিনই দেখুন আপনি একটা অঙ্গমর্দ বা গা ম্যাজ ম্যাজ করা, বিভিন্ন সঙ্গী সঙ্গী ব্যথা, যেন একটা ইয়ে, যখনই আপনি পর্যাপ্ত বিশ্রাম নিয়ে উঠছেন, দেখুন যেন ম্যাজিকের মতো ব্যথাটা কোথায় চলে যাচ্ছে। কারণ আপনার ওই বিশ্রামের মাধ্যমে কিন্তু বায়ুর সমন হয়েছে। রাত্রি জাগরণের উল্টো হচ্ছে, আপনি বিশ্রাম নিন পর্যাপ্ত, দেখুন বায়ু প্রশমিত হবে এবং আপনি সেই শরীরের যে অস্বস্তিকর ব্যথা বেদনা এগুলো থেকে মুক্তি পাবেন। না, এটাই আমি বলছি, যে আমি যেমন আমার ক্ষেত্রে বললাম, এক রাত আমি ভালো করে ঘুম হলো না, পরদিন আমার ব্যথা ব্যথা করছে, আবার ঘুমিয়ে গেলাম, আবার ব্যথা চলে গেল। এখন যাদের নিয়মিত হয়, মানে নিয়মিতই একটা দেখা গেল কি হচ্ছে, সেটা কেমন হয়, যে না বাধ্য হচ্ছে, রেগুলার। আপনি দেখবেন আইটি সেক্টরে কাজের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম এখন যে ইয়েটা এসছে, তিনি হয়তো এমন কোনো দেশে কাজ করছেন, আমাদের এখানে যেটা রাত্রি সেখানে হয়তো দিনের বেলা, সেই সেই দেশের কোনো একটা কোম্পানির হয়ে তিনি কাজ করছেন, দেখা যাচ্ছে তার ওয়ার্কিং আওয়ার শুরু হচ্ছে রাত 10টা থেকে ভোর 4টে পর্যন্ত তাকে কাজ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে অটোমেটিক ভাবে তার শরীরে বায়ু প্রকোপিত হবে, কারণ এটা তার একদিনের কাজ নয়, অ্যাক্সিডেন্টালি আপনার মতো একদিন বা দুদিনের ইয়ে নয়, ব্যাপার নয়, তাকে নিত্য নৈমিত্তিক এই ইয়ে রাত্রি জাগরণ, তাহলে তার ক্ষেত্রে তার শরীরের ওই গুণগুলো বেশি বৃদ্ধি পাবে, রুক্ষতা আসবে, হ্যাঁ, স্নিগ্ধতার অভাব দেখা যাবে। সেক্ষেত্রে তাদেরকে কি করা উচিত, ওই যে শরীরে ব্যথা বেদনা তাদের অটোমেটিক বৃদ্ধি পাবে, তাদের স্নানের অন্তত 1 ঘন্টা আগে তৈলমর্দন করা উচিত ভালো করে, বাতগ্ন তেল দ্বারা। যে আমাদের বিভিন্ন রকম তেল আছে বাতক ব্যাধিতে আমরা ইউজ করি বাতের ব্যথায়, মহামাস তেল, মহানারায়ণ তেল, এগুলো আমরা অ্যাডভাইস করে থাকি। ওগুলো কিছু পাওয়া যায়, কি পাওয়া যায়, মানে নরমালি? একদম ইজিলি অ্যাভেলেবেল, ইজিলি অ্যাভেলেবেল, যে কোনো আয়ুর্বেদিক ফার্মেসিতে আপনি পাবেন, হ্যাঁ, আমাদের ক্লিনিক গুলোতে আমরা একদম রেডি অ্যাভেলেবেল থাকে। তো এইগুলো, এই বাতগ্ন তেলের দ্বারা তাকে নিয়মিত একটা তৈলমর্দন করতে হবে, বা ব্যথার জায়গা সন্ধি গুলোতে, কোমরে, হাঁটুতে, হ্যাঁ, বিভিন্ন জয়েন্ট স্পেসে, শোল্ডার জয়েন্টে, এগুলোতে একটু বাতগ্ন তেল দিয়ে তৈলমর্দন নরমাল তেল, সরষের তেল, নারিকেল তেল, তিল তেল, এগুলো দিয়ে ম্যাসাজ করলে হবে করা না? যেতে পারে, করা যেতে পারে। কারণ আমরা বলছি যে রুক্ষতা যেখানে আসবে, স্নিগ্ধতা আনয়নের জন্য যেমন ইন্টারনালি আমরা ঘৃত পানের কথা বললাম, এক্সটার্নালি যে কোনো তেলই রুক্ষতা দূর করে। তারপর ঘৃতপানের কথা, যার দেখা গেল আবার ঘি খেলে সমস্যা হয় পেটে, বা অন্য কোনো সমস্যা আছে পেটে, সেই ঘি খেলে আবার কি হবে? সেটা দেখতে হবে, তার আহ, আমের অবস্থাটা দেখতে হবে, তার আহ, যে পাচন পদ্ধতিটা কিরকম ইয়ে আছে, অগ্নিবল এর কি ইয়ে আছে, স্টেটাসটা দেখে আমরা সেই অনুযায়ী তাকে ঘৃতপানের ইয়ে দিই। না হলে আহারের সঙ্গেই বলি যে একদম ডাইরেক্ট ঘি না খাইয়ে, অনেক সময় স্নেহনের জন্য দেখা যায় শরীর স্নিগ্ধ করার জন্য ঘি পান করানো হয়,
কিন্তু যাদের ক্ষেত্রে আপনি বলছেন সেটা হজম করার তো ব্যাপার আছে, যেটা তারা যখন হজম করতে পারছে না, তাহলে তখন তারা কি করবে? তারা মানে খাদ্যের মধ্যে অল্প পরিমাণে, সবজির মধ্যে, বা হয়তো যেটা আমরা তেল দিয়ে রান্নায় ফোড়ন দিচ্ছি, সেটা তেল না দিয়ে আমরা ঘি, সেটা আরো স্নিগ্ধতা আনে, ঘি দিয়ে আমরা ঘি ব্যবহার করলাম বা মাখন ব্যবহার করলাম। ঘিয়ের কথাই বলা আছে শাস্ত্রে, ঠিক আছে? এটা ইন্টারনালি স্নিগ্ধতা আনছে। আর প্রত্যেক দিন যার রাত্রি জাগরণের অভ্যাস আছে, বা প্রত্যেক মানে অতিরিক্ত মৈথুনের ইয়ে আছে, হ্যাঁ, সেই জায়গাগুলো সেটাও কিন্তু একদম শাস্ত্রে প্রথম দিককার কারণের মধ্যেই বলা আছে, হ্যাঁ, বায়ুকে বাড়ানোর কারণ হিসেবে বলা আছে। তাদের ক্ষেত্রে সেই ব্যথাটাকে ইয়ে করার জন্য, বা সেই রুক্ষতাটা, শারীরিক রুক্ষতাটাকে দূর করার জন্য বাহ্যিকভাবে তৈলমর্দন করার কথা বলা হয়েছে। যে কোনো তেল দিয়ে মালিশ করা যেতে পারে, যে কোনো তেলই শরীরে স্নিগ্ধতা আনে। আচ্ছা, আর ওই যে তেল টেল ওগুলো পাওয়া যায় ইয়েতে, ট্রেনে পাওয়া যায়, লোকাল ট্রেনে 10 টাকার তেল, 5 টাকার তেল, ওগুলা কেমন? এটা ওগুলো তো এটা তো এই ব্যাপারে তো এটা আর বলার অবকাশ রাখে না, যে সেই তেলগুলো যদি মানে শাস্ত্রে উল্লেখ করা আছে যে সমস্ত তেলের কথা, তার মানে সমান যদি কাজ করতো, তাহলে আহ মানে আয়ুর্বেদ চিকিৎসার ইয়েটা ট্রেনে ট্রেনে বাসই হয়ে যেত, মানুষকে আর ডাক্তারের ক্লিনিকে গিয়ে আয়ুর্বেদিক পরামর্শ নেওয়ার প্রয়োজন হতো না। তো এখন এটা একটা রুটি রোজগার হয়ে দাঁড়িয়েছে কিছু মানুষের, কিছু করার নেই। তো যাই হোক, দেখা যাচ্ছে তাতে কিছু দশ মানুষের টাকার ব্যথা মলম কমছে না তারা। 10 টাকার মলম, 15 টাকার ক্রিম লাগিয়ে একদম বাতের ব্যথা শেষ করে দিতেছে। বিদ্যুতের মতো একদম, মানে একদম মানে ম্যাজিকের মতো বিদ্যুৎ বাম আমরা শুনতে পাই মাইকে, রাস্তায় ঘাটে। তো যাই না, হোক সেটা আপনি যখন ট্রেভেল করেন ট্রেনে, তা আপনার কাছে আপনার কাছে আসে ওইগুলো, ওই তেল মলম নিয়ে? আছে, কিন্তু তারা তো আর জানে না যে কে চিকিৎসক কে চিকিৎসক নয়। এখন তো অনেক রকম ট্রেনে আমরা এটাও দেখতে পাই, আমাকেও পেশাগত কারণে বিভিন্ন দূরবর্তী ক্লিনিক গুলো যেতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে ট্রেনের মধ্যেই দেখা যাচ্ছে 15 মিনিট 20 মিনিটের একটা মাসাজ দিয়ে দিচ্ছে তেলের। কি তেল দিচ্ছে তার তো হ্যাঁ, একদম হেড টু ফুট, হাফ অ্যান আওয়ার সেরকম চার্জ, সময়ের উপর নির্ভর করে। তো কি তেল সেটা তো তেলের কোয়ালিটি কতটা, সেটা বা ইয়েকে বায়ু, প্রকোপিত বায়ুকে নাশ করছে, বা সেটা আদৌ মানে কতটা সঠিক ইয়ে, সেটা তো বিচার করা সম্ভব নয়। কিন্তু অবশ্যই যদি ঘানিতে ভাঙা চাষের তেল আমরা পাই, সর্ষের তেল, খারাপ হবে না তৈলমর্দনের ক্ষেত্রে। কারণ বাতগ্ন যে তেলগুলো স্পেসিফিক্যালি দেখা যায় যে জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, দুটো হাঁটুতে, এতটাই কস্টলি সেই তেলগুলো, আমরা সারা গায়ে মালিশের জন্য বলি না সাধারণত। আমরা বলি ভালো অলিভ অয়েল যদি পাওয়া যায়, বা ভালো সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল যদি পাওয়া যায়, সেই তেল দিয়ে আপনারা জেনারেল বডি মাসাজ করুন। হুম, যাতে করে আপনার শরীরের যে প্রকৃত বায়ুটা প্রশমিত হয়, এবং প্রকৃত বায়ুর জন্য যে সিমটম গুলো, যেমন আপনি বললেন একদিন রাত জায়গা থেকে শরীরটা ম্যাজ ম্যাজ করে, তেল মালিশ করে দেখুন, আপনি সেই ক্লান্তি দূর হবে, এবং সেই মানে একটা ফ্রেশনেস চলে আসবে শরীরে। এখন গরমের দিনে কোন তেলটা মালিশ করতে আপনি বলবেন? দেখুন, গরম আসছে এখন, তেল বলতে এখন একটু লাইট, খুব হালকা ইয়ে সর্ষের তেলের থেকেও আমরা বলবো অলিভ অয়েল, একটু ভালো কোয়ালিটির অলিভ অয়েল যদি হয়, হালকা তেল, সেটা ব্যবহার করা যেতে পারে। হুম। সর্ষের তেল শীতকালে, এই যে শীতকাল গেল, শীতকালের ক্ষেত্রে সর্ষের তেলটা ভালো নিতে। আর আরেকটা তেল স্পেসিফিক কি আছে একদম এখন? নারকেল তেল? নারকেল তেলও করা যেতে পারে, তবে সর্ষের তেল এবং অলিভ অয়েলের ব্যবহারটা আহ, বেশি মানে কার্যকরী। নারকেল তেলও করা যাবে না, তবে করা যেতে পারে। নারকেল তেল বিশেষ করে মাথার ক্ষেত্রে আমরা গরমের তো দিনে জানি, বলছি, গরমের দিনে নারকেল তেল বা তিল তেল। তিল তেল করা যেতে পারে। বিশেষ করে মস্তক মর্দনের ক্ষেত্রে, মাথা ইয়ের ক্ষেত্রে, সেখানে নারকেল তেল বা ইয়ে ঠান্ডা রাখে, সেক্ষেত্রে সর্ষের তেলের থেকে নারকেল তেল বেশি এফেক্টিভ। আরো ভালো হয় প্রভু, এই আলোচনাটায় আমরা আগামী দিনে চেষ্টা করতে হবে, আহ মানে রুগী যখন দু একজন দু তিনজন রুগী নিয়ে তাদের যে সিমটম গুলো, তারা যে কষ্ট পাচ্ছে, তাহলে তাদের কথাটা আমরা বলার থেকে, তাদের মুখ থেকে শুনলে ওই ওই একই সিমটম দেখা যাবে হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে, তাদের মানে ক্ষেত্রে এক হবে। তাদেরকে সেটাই। পেয়ে আমরা যদি যারা যারা শুনছেন, আপনাদের মধ্য থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের
সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে আপনারা কার কোন রোগ আছে, তাহলে আমরা যখন আমাদের পরবর্তীতে টপিকগুলো আসবে আমরা আপনাদেরকে সেই টকশোগুলো ডাকতে পারি, এরকম অনলাইনে ডাকতে পারি আগে থেকে আপনার সাথে কথা বলে। তো আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, মেসেজ করে রাখতে পারেন যে আমার এই রোগ আছে। পরবর্তী আমরা বাত রোগের উপরে, এই যে বাত ব্যাধি আমরা নিয়ে আলোচনা করলাম, সেই বাত ব্যাধির উপরে একদম স্পেসিফিক সিমটম পেশেন্টরা যে ইয়ে নিয়ে আসছে, সেরকম যদি আমাদের শ্রোতাদের মধ্যে থেকে রোগীরা থাকেন, তাহলে সেটা আরো মানে সবার পক্ষে আরো ভালো সহজ বোধগম্য হয়। হ্যাঁ হ্যাঁ, আজকে যেটা আমাদের আলোচনা হচ্ছে, একটা আমরা দুজন আলোচনা করছি, এরপরে আমরা বাত রোগ নিয়ে আবারও আলোচনা করতে পারি। কোনো একজন রোগী, একজন বা 2-3 জন রোগীকে নিয়ে সরাসরি, অর্থাৎ আপনার লাইভ ট্রিটমেন্ট হয়ে যাবে তাদের সাথে কথা বলে। ঠিক আছে, আমরা আমি এখন এছাড়া সাধারণভাবে বলতে পারি প্রভু, যেটা যেটা নিয়ে আলোচনা ছিল, ঘরে যে জিনিসগুলো মানুষ করতে পারেন, হ্যাঁ, যে এইগুলো একটু বেঁচে চলা, অতিরিক্ত কটু জিনিসগুলো, অতিরিক্ত যে ঝাল তেল মশলাদার, এইগুলোকে অ্যাভয়েড করে আমরা একটু মধু বা স্নিগ্ধ আহার, ঘৃত পান বা মধু, অম্ল জাতীয় জিনিসগুলো, হ্যাঁ, যেমন যেগুলো সাওয়ার টেস্ট, হ্যাঁ, আমলকি বলুন, হ্যাঁ, বা লেবু বলুন, এই গরমকালে লেবু ইয়ে তো ব্যবহার আছে। আর লবণ, এই যে মধুর, অম্ল, লবণ, তিনটে রস আছে, এই ধরনের খাবার যদি আমরা মানে আমাদের আহারের সঙ্গে যদি এই তিনটে রসের মিশিয়ে দিই, হ্যাঁ, সেইগুলো বায়ুকে অটোমেটিক ভাবে আমরা প্রশমিত রাখতে পারবো। উল্টো দিকে কটু, যেটা আমরা বললাম, অতিরিক্ত ঝাল তেল মশলা, তিক্ত, অতিরিক্ত তেতো, কষায়, যেটাকে শরীরকে গরম করে দেয়, কষিয়ে দেয়, মানে মধু, আমরা জানি হয়তো তার মধুর রস বিশিষ্ট হানি, যেটা মধু, হ্যাঁ, কিন্তু মধু আমাদের শরীরকে গরম করে দেয়। কাজেই মধুর ব্যবহার অনেকেই দেখেছি সকালবেলা বেশি করে মধু, তারপরে ইয়ে দিয়ে পাতি লেবু, এইসব কিছু খান ওয়েট টোয়েট কমানোর জন্য। এটা আমার মাথায় এলো এই কারণে, মধু কিন্তু মধুর রসযুক্ত হলেও শরীর মানে কষায় কষায়, মানে শরীরকে শুকনো করে দেয়, মানে গরম করে দেয়, উষ্ণতা আনে। সেক্ষেত্রে সেগুলো কিন্তু বায়ুকে উল্টে বাড়িয়ে দেয়। বায়ু কমানোর যে মানে যে জিনিসগুলো আছে, যে রসগুলো আছে, সেই রসের আধিক্য যেন আমাদের খাদ্যে থাকে, মধুর, অম্ল, লবণযুক্ত রস যেন আমরা বেশি করে গ্রহণ করি, যার ফলে অটোমেটিক্যালি আমরা বায়ুকে প্রশমিত রাখতে পারবো। বাহ, খুব সুন্দর কথা। তো মোট কথা হচ্ছে, আবারও ঘুরে ফিরে এটা এলো যে খাবার আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, আমাদের দিনচর্যা নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রতিদিনের মধ্যে অল্প একটু ম্যাসাজ করা, একটু ব্যায়াম করা, তারপর রাতের বেলা অনিয়ম না করা, রাতের বেলা বেশি দেরি রাত পর্যন্ত না জাগা, এই সমস্ত কাজগুলো আর একটা যদি আমরা মিস করে যাচ্ছিলাম, একটু উল্লেখ করে দিতে হবে, কারণ সবসময় সব পয়েন্টগুলো মনে থাকে না। পক্কাশয় যেহেতু, পাকস্থলী যেহেতু বায়ুর প্রধান স্থান, সেই জন্য পেট পরিষ্কার রাখাটা কিন্তু খুব জরুরি। অতিরিক্ত রাত্রি জাগরণের পরের দিনই দেখবেন আপনি সকালে মলের একটা মানে নির্গত করার বেগ আসবে না, মানে পায়খানা পাবেই না। তো সেইটা একটা কারণ। আর আমাদের যেন মানে বাউল ক্লিয়ার হয়, তার জন্য প্রচুর পরিমাণে এই যে তেল ঝাল মশলাদার খাবার খেলে কি হয় দেখবেন, কনস্টিপেশন হয়, কোষ্ঠ পরিষ্কার হচ্ছে না, তার ফলেও কিন্তু ওই পক্কাশয়ে মানে বায়ু বৃদ্ধি পাবে। তাহলে আমাদের ফুড হ্যাবিট এমন হওয়া উচিত যেগুলো অতিরিক্ত তেল মশলাদার নয়, যেগুলো সহজ পাচ্য, খুব গুরুপাক নয়, এবং তার সঙ্গে আমাদের বিহারের মধ্যে আমাদের বললাম রাত্রি জাগরণ বা অতিরিক্ত ট্রাভেল করা, এইগুলোর ক্ষেত্রে তাদেরকে কি বলা হয়, যারা এই ধরনের অভ্যাস কিছু করার নেই, যেমন আমরা বললাম কিছু কিছু পেশায় রাত জাগাটাই তাদের কাজ, বা প্রচুর ট্রাভেল করাটাই তাদের করতে হয় পেশাগত কারণে, তাদের ক্ষেত্রে একটু কোষ্ঠটাকে নরম রাখা এবং পরিষ্কার করার জন্য হালকা ল্যাক্সেটিভ, ইসবগুলের ভুসি বা ত্রিফলা গরম জল দিয়ে, বা সোনা, যাদের তাতেও হয় না, তাতে দেখা যায় একটু সোনা পাতার ব্যবহার করতে হয়। সোনা পাতা কি যুক্ত পাতা? সোনা পাতা, হ্যাঁ, সেনা পাতা, সেনা লিভ বলা হয়। তো বিরেচন বলে একটা ওষুধ আছে বাজারে খুব চলতি, পঞ্চশাখার চূর্ণ আছে, এই ধরনের ইয়েগুলো কি করে আমাদেরকে আমাদের বাউলটাকে ক্লিয়ার করে, মল পরিষ্কার ভাবে নির্গত করে এবং শরীর হালকা বোধ হয়।
ব্যথা বেদনা থেকে আমরা অনেকাংশে মুক্ত থাকতে পারি। বাহ, খুব সুন্দর কথা। তো এভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনটাকে আরো সুস্থ সবল রাখার চেষ্টা করি, দৈনন্দিন জীবনটাকে আরো আমরা নিয়মবদ্ধ করার চেষ্টা করি, সুন্দর করা। এই নিয়ম শৃঙ্খলা পালন করলে আমাদেরই মঙ্গল। আর আমরা আপনার চ্যানেলের মাধ্যমে চ্যানেলের দর্শকদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এগিয়ে আসুন। বিভিন্ন রকমের বাত আছে, মডার্ন ইয়েতেই বলছি, হয়তো অ্যালোপ্যাথিক ডাক্তারবাবু দেখিয়েছেন, কেউ বলছেন অস্টিও আর্থ্রাইটিস, কেউ বলছেন রিমোটয়েড আর্থ্রাইটিস, কেউ বলছেন গাউটি আর্থ্রাইটিস। প্রতিটা রোগের স্পেসিফিক ক্ষেত্রে যে যে রোগ আক্রান্ত, এরকম 2-3 রকম যে বাতের কথা বললাম, মডার্ন কনসেপ্টে আমরা বললাম অস্টিও আর্থ্রাইটিস বা রিমোটয়েড বা গাউটি, এই ধরনের পেশেন্টরা যদি মানে দর্শকদের মধ্যে যদি এরকম পেশেন্ট বা তাদের আত্মীয় স্বজনরা থাকেন, তাহলে কি হয়, আরো সেটা মানে হৃদয়গ্রাহী হয়। এই অনুষ্ঠানটা আমাদের করার কারণ হচ্ছে এই ধরনের সিমটমে যারা কষ্ট পাচ্ছেন, এই লক্ষণগুলোর দ্বারা যারা কষ্ট পাচ্ছেন, সেই সমস্ত রোগীদের কথা শুনলে এই তাদের রোগের সিমটম গুলোর সঙ্গে অনেকে আছেন যারা হয়তো এই থিওরি, আমরা যেটা আজকে বললাম অনেকটা থিওরি ইয়ে হয়ে গেল, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যখন ইয়ে করবো, তাদের সঙ্গে প্রশ্নোত্তরে যাব, তাদের প্রশ্নের উত্তর আমরা দেবো, তখন সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে আরো উপকারে তাদের লাগবে। এরকম একটা অনুষ্ঠান চিন্তা ভাবনা করুন। অবশ্যই। তো আমরা আহ্বান জানাচ্ছি সবাইকে, দর্শক বৃন্দ সবাইকে, আপনাদের যার যার সমস্যা রোগ আছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, এবং তারপরে আমরা প্ল্যান করব, পরিকল্পনা করব যে পরবর্তী যে এপিসোডগুলি পর্বগুলি হবে সেখানে আপনাদেরকে আমন্ত্রণ করে আপনারা সরাসরি ডাক্তারবাবুর সাথে ইন্টারাকশন করতে পারেন, প্রশ্ন করতে পারেন, উত্তর পেতে পারেন, এবং এভাবে আমরা আরো সুন্দর করে সকলে সুস্থ থাকার চেষ্টা করতে পারি। তো আপনাকে অত্যন্ত ধন্যবাদ কৃষ্ণ ভূষণ প্রভু, ডক্টর কৃষ্ণেন্দু সিনহা রয়। তো আমরা আপনার আরো দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি, এবং আপনি আমাদেরকে আরো সময় প্রদান করুন, এটা আমরাই প্রার্থনা করি। আজকের জন্য ধন্যবাদ আমরা আপনাকেও, আপনাদের পরতত্ত্ব চ্যানেলকেও, এবং পরতত্ত্ব চ্যানেলের মাধ্যমে অনেকে উপকৃত হচ্ছেন, তার ইয়ে মানে আমরাও আমাদের ক্লিনিকে পাচ্ছি, আসছেন পরতত্ত্বের নাম করে বিভিন্ন জায়গায়, শিলিগুড়ি বলুন, অনেক দূর দূর থেকে পেশেন্টরা ইয়ে করে যে আপনার চ্যানেলে ইয়ে দেখে তারা আয়ুর্বেদ চিকিৎসা এবং আয়ুর্বেদ অ্যাডভাইস নিতে আসছেন। তাদের ক্ষেত্রে আমরা সবার ক্ষেত্রে আসা সম্ভব হচ্ছে না, তাদের জন্য আপনার চ্যানেলের মাধ্যমে তাদের কাছে আমরা পৌঁছে যেতে পারবো। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যারা এই ধরনের রোগে কষ্ট পাচ্ছেন তারা আমাদের সঙ্গে সরাসরি ইয়েতে আসুন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং মানে আপনাদের রোগ অন্তত অনলাইনে অনেকটাই প্রশমিত করার চেষ্টা করব। ধন্যবাদ। আপনি এই যে মহান কার্য করছেন নিঃস্বার্থভাবে, আপনাকে ধন্যবাদ প্রভু। তো আমরা আরো এই বিষয়ে শ্রবণ করব, আরো অনেক কিছু। আজকের জন্য এখানেই আমরা বিরাম রাখছি এই পর্ব আলোচনা। বাত রোগ নিয়ে আরো আলোচনা হবে পরবর্তীতে, এবং ভবিষ্যতে আমরা আরো বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা শুরু করব। ধন্যবাদ। হরে কৃষ্ণা। শিল প্রভুপাদ কি জয়।